রাজনৈতিক সদিচ্ছা থাকলে চলমান সংকটের সমাধান এখনো সম্ভব। ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে চালিয়ে যেতে হবে সংলাপ। সফরের ষষ্ঠ দিনে কয়েক দফা বৈঠক শেষে ব্রিফিংয়ে তারানকো। Solution to the current deadlock is still possible if there is a political will, leadership and an attitude of compromise. দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি রোকসানা আঞ্জুমান এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সহিংসতা পরিহার করে সমঝোতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কাছে আশাবাদ মার্কিন মন্ত্রীর। ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ নিয়ে শুনানি কাল পর্যন্ত মুলতবি। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর স্থগিত। আবারও স্লোগানে মুখর শাহবাগের প্রজন্ম চত্বর। কাদের মোল্লার ফাঁসি দ্রুত কার্যকরের দাবি গণজাগরণ মঞ্চের। অবরোধের আগুনে পোড়া মৃত্যুর সারিতে যোগ হল রূপালী ব্যাংক কর্মকর্তা মাসুমার নাম। বিয়ের 6 মাসের মাথায় স্বামী হারালেন স্ত্রীকে। এবং রেলের নাশকতা রোধে আনসার ভিডিপি মোতায়েন। সার্বক্ষণিক নজরদারিতে 157 কিলোমিটার রেলপথ। রাজনৈতিক সদিচ্ছা থাকলে চলমান সংকটের সমাধান এখনো সম্ভব। তবে এক্ষেত্রে প্রধান দুই দলেরই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। সফরের ষষ্ঠ দিনে কয়েক দফা বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। জাতিসংঘ বাংলাদেশে সহিংসতামুক্ত অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সময়ে বাংলাদেশের সহিংসতায় নারী শিশুসহ অনেক নিরীহ মানুষ মারা গিয়েছে। সবাইকে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সহিংসতাহীন নির্বাচনের পক্ষে। এটা পরিষ্কার যে বাংলাদেশের মানুষও এরকমই চায়। বর্তমান অচল অবস্থা নিরসন করা সম্ভব যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে এবং ছাড় দেওয়ার মানসিকতা থাকে। আওয়ামী লীগ ও বিএনপির নেতারা 2 দফা সংলাপ করেছেন। তারা আবারও বসতে সম্মত হয়েছেন। আমি সংলাপের একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করেছি। সফরটাকে তাই সফল বলে দাবি করব আমি। গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত। বিরোধী দলের নেতাদের মুক্তি দেওয়া হোক। নির্বাচনের তফসিল নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে একটি সমাধান বের করুন। এর আগে সফরের শেষ দিনও দিনভর ব্যস্ত সময় পার করেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। দুপুরে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সাথে দ্বিতীয় দফায় বৈঠক করেন তিনি। এরপর বেলা 3:15 নাগাদ বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে 20 মিনিটের এক সংক্ষিপ্ত বৈঠক করেন তারানকো। সফরের শেষ দিনও জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোকে দিনভরই ব্যস্ত থাকতে দেখা গেছে। সকালে হোটেল সোনারগাঁও ছেড়ে গুলশান 2-এর 110 নম্বর রোডে ইউএনডিপির একটি প্রকল্প অফিসে যান তারানকো। তখন ঘড়িতে সময় ঠিক 11:50। এর প্রায় 15 মিনিট পর সেখানে আসেন বিএনপির 4 সদস্যের একটি প্রতিনিধি দল। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান ও ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী। এরপর আসেন আওয়ামী লীগের 4 শীর্ষ নেতা। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে যোগ দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহর রিজভী, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ। বেলা 12:30 নাগাদ তারানকোর উপস্থিতিতে সেখানে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা বৈঠকে বসেন। প্রায় 2.5 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে একে একে বের হয়ে যান আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। এরপর বের হন তারানকো। সরাসরি যান ওয়েস্টিন হোটেলে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে 20 মিনিটের একটি সংক্ষিপ্ত বৈঠক করেন জাতিসংঘের বিশেষ দূত। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সহিংসতা পরিহার করে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কাছে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য দুই দলের মধ্যে যে সংলাপ শুরু হয়েছে তা অব্যাহত থাকবে বলেও আশা করেন মার্কিন মন্ত্রী। বিকেলে গণভবনে সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সংলাপের এবং শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে, রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে
নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্যে এর চাইতে আর কোনো বিকল্প নেই এবং তারা আশা করেন যে আলোচনা শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে সেটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সেটি আরও এগিয়ে যাবে এবং নির্বাচনের পথে এই সংলাপ অগ্রগতি লাভ করবে এটি জন কেরি আশা পোষণ করেন। স্বাধীনতা আছে বিচার বিভাগের এবং বিচারের পদ্ধতির সেটা অবশ্যই মানা হবে এটি জন কেরিকে প্রধানমন্ত্রী তিনি অবহিত করেছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আবারও টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। মহাসচিবের বিশেষ দূত তারানকোর বাংলাদেশ সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী প্রেস সচিব জানান, জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোকে সহযোগিতার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়াও সাম্প্রতিক সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছেন বান কি মুন। টেলিফোন আলাপে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। ৭১ মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণযোগ্যতার শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আবেদন করার কোনো অধিকার তার নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে আসামি পক্ষ থেকে দাবি করা হয়েছে আবেদন করার সাংবিধানিক অধিকার রয়েছে কাদের মোল্লার। আপিল বিভাগ বলেছেন, এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। মঙ্গলবার রাতে নিজ বাসভবনে চেম্বার বিচারপতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জারি করা কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা কার্যকারিতা স্থগিত করেন। বিষয়টি অ্যাটর্নি জেনারেল বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের নজরে আনলে তিনি বিশেষ কার্যতালিকা করার আদেশ দিয়ে বিষয়টি শুনানির জন্য রাখেন। এরপর সকাল 10:30টার পর শুনানি শুরু হলে প্রস্তুতির জন্য সময় চান কাদের মোল্লার আইনজীবীরা। সময় না দিয়ে 11:30টায় আদালত আবার বসবে বলে আদেশ দেন। একই সাথে রায়ের কার্যকারিতা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করলে এ বিষয়ে কোনো আদেশ দেওয়া হবে না বলে জানান আপিল বেঞ্চ। এরপর 11:30টায় কাদের মোল্লার দায়ের করা রায় পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণ করা হবে কিনা এর উপর শুনানি শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবিধানিকভাবে কাদের মোল্লার আবেদন গ্রহণযোগ্য নয়। 47 কতে বলা আছে যুদ্ধাপরাধীর যারা তারা সংবিধানের যে মৌলিক অধিকারের কয়েকটি ধারা সেই ধারার সুযোগ তারা পাবেন না। তিনি যে প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে যে দরখাস্ত করেছেন রিভিউ, এটা আইনের দ্বারা সাংবিধানিক বিধান দ্বারা এটা বাড়িত। তবে কাদের মোল্লার আইনজীবী বলেন, সাংবিধানিকভাবে কাদের মোল্লা এই আবেদন করেছেন। 47A তে বলা আছে 31 অনুচ্ছেদের কথা, 35 অনুচ্ছেদের কথা, 45 অনুচ্ছেদের কথা, কিন্তু সেখানে 105 অনুচ্ছেদ সম্পর্কে কোনো কিছু বলা হয় নাই। যেখানে লেখা থাকে না যে রিভিউ হতে পারে, সেখানেও রিভিউটা হচ্ছে কোর্টের সহজাত ক্ষমতা। উভয় পক্ষই বলছেন, শুনানি শেষ না হওয়া পর্যন্ত কাদের মোল্লার রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। স্বাভাবিকভাবে যখন আদালতে একটা জিনিস বিচারাধীন থাকে, সেই ক্ষেত্রে সরকার তো আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অন্য কোনো পদক্ষেপ নেয় না। এবং যে পর্যন্ত এই মামলা নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত ফাঁসির আদেশ কার্যকরী করা হবে না। গত 17 সেপ্টেম্বর কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আশিকিন প্রিন্স, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে খুন, হত্যা, ধর্ষণ সহ বহু অভিযোগে দোষী সাব্যস্ত আলবদর নেতা আব্দুল কাদের মোল্লা, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের মধ্যে নানা কারণে আলোচিত তিনি। তার বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে গড়ে ওঠে তরুণ প্রজন্মের আন্দোলনের ক্ষেত্র গণজাগরণ মঞ্চ। যোগ করা হয় আপিলের ক্ষেত্রে উভয় পক্ষকে সমান সুযোগ দেওয়ার বিধান। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আলবদর নেতা আব্দুল কাদের মোল্লাকে 2010 সালের 13 জুলাই গ্রেপ্তার করা হলেও মানবতা বিরোধী অপরাধ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় একই বছরের 14 অক্টোবর। কিন্তু তদন্ত শুরু হয় তার আগেই 21 জুলাই থেকে। মানবতা বিরোধী অপরাধের 6টি অভিযোগ এনে চার্জশিট গঠন করা হয় 2012 সালের 28 মে। অভিযোগগুলোর মধ্যে ছিল হযরত আলী লস্কর হত্যা ও তার পরিবারের সদস্যদের নির্যাতন, ঘাটারচর গণহত্যা, পল্লব হত্যাকাণ্ড, কবি মেহেরুন্নিসাকে সপরিবারে হত্যা, সাংবাদিক আবু তালেব হত্যাকাণ্ড এবং আলবদি গ্রামে হত্যাযজ্ঞ। 3রা জুলাই সাক্ষ্য গ্রহণ শেষে চলতি বছরের 5 ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল 2 থেকে দেয়া রায়ে 6টির মধ্যে 5টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় তাকে।
তবে এই রায়ের বিরুদ্ধে ফুঁসে উঠে 56,000 বর্গমাইল ভূখণ্ডের বাংলাদেশের সব মানুষ। প্রতিবাদী মানুষ ওই দিনই গঠন করে গণজাগরণ মঞ্চ। আন্দোলনের মুখে 17 ফেব্রুয়ারি দণ্ডাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের সমান সুযোগ রেখে সংশোধনী বিল পাশ হয় সংসদে। 3রা মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। বাতিল করা হয় জাতীয় প্রেস ক্লাব থেকে তার সদস্য পদ। উভয় পক্ষের শুনানি শেষে 17 সেপ্টেম্বর আপিল বিভাগ ফাঁসির আদেশ দেয় এই আলবদর নেতার। তবে 790 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয় 5 ডিসেম্বর। আপিল বিভাগের দেয়া রায়ে তার বিরুদ্ধে আনা 6টি অভিযোগই প্রমাণ করতে সক্ষম হয় রাষ্ট্রপক্ষ, যার মধ্যে হযরত আলী লস্কর হত্যার দায়ে ফাঁসি, খাটারচর গণহত্যার দায়ে যাবজ্জীবন এবং বাকি অভিযোগগুলোতে দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। 8 ডিসেম্বর মৃত্যু পরোয়ানা জারি করে রায়টি পাঠিয়ে দেওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সবশেষ মঙ্গলবার রাতে যখন চলছিল কাদের মোল্লার রায় কার্যকর করার প্রস্তুতি, তখনই রায়ের কার্যকারিতার উপর চেম্বার জজ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসেন তার আইনজীবীরা। এখন যেটি রয়েছে নিষ্পত্তির অপেক্ষায়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কাদের মোল্লার মৃত্যুদণ্ড স্থগিতের মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন ও সার্বভৌম। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম। দেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র না, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। এরা নির্বাচন বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি এটা হচ্ছে তাদের মুখ্য দাবি না। তাদের মুখ্য দাবি হচ্ছে 71-এর ঘাতকদের রক্ষা করা। কারো বিরুদ্ধাচরণ আমরা করতে চাই না, নিজেদের মধ্যে কোন রকম বিভ্রান্তি ছড়াতে চাই না। ঐক্যবদ্ধভাবে এই অপশক্তির মোকাবেলা আমরা করব। বিচার বিভাগ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, প্রমাণ হয়েছে গতকাল রাত্রিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমলে, শেখ হাসিনার আমলে বিচার বিভাগ স্বাধীন সার্বভৌম প্রমাণ হয়ে গেছে। এখন যে কোনো শুনানি করছে কোর্টে, তারা যে রায় দেবে, যেভাবে বলবে, ইনশাল্লাহ সেভাবেই জনগণের প্রত্যাশা পূরণ হবে বাংলাদেশে ইনশাল্লাহ। সন্ধ্যার সময় আরো দেখবেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে কোচিং সেন্টার ভিত্তিক একটি চক্র জড়িত ছিল, জানালেন শিক্ষামন্ত্রী। এবার অবরোধ ও হরতালের খবর। বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতার মধ্য দিয়ে 18 দলীয় জোটের টানা অবরোধের মধ্যেই পার হলো জামায়াতের তৃতীয় দিনের সকাল সন্ধ্যা হরতাল। নড়াইল ও কুমিল্লায় 15 পুলিশ সহ আহত হয়েছে অর্ধশত। এর মধ্যে নড়াইলে আহত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন ও এসআই বাবলুকে গুরুতর অবস্থায় যশোর মেডিকেলে নেওয়া হয়েছে। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সিলেট সুনামগঞ্জ সড়কের টুকের বাজার এলাকায় বিক্ষোভকারীরা লাঠি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় সংঘর্ষে এক পুলিশ সহ অন্তত 10 জন আহত হন। এছাড়া শহরের বিভিন্ন স্থানে পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও আগুন দেয় অবরোধ সমর্থকরা। অবরোধ ও হরতালের সমর্থনে সকালে রাজশাহীর শালবাগান এলাকায় একটি সিএনজিতে আগুন দেয় পিকেটাররা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইট পাটকেল ছুড়লে আত্মরক্ষায় বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। বুধবার সকালে নড়াইল মাগুরা সড়কে ডুমুরতলায় গাছের গুড়ি ফেলে রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে অবরোধকারীরা পুলিশের একটি পিকআপেও আগুন ধরিয়ে দেয়। এতে 2 পুলিশ কর্মকর্তা সহ আহত হন অন্তত 15 জন। এদিকে বুধবার সকালে কুমিল্লার 14 গ্রাম এলাকায় জামায়াত শিবির কর্মীদের অতর্কিত হামলায় টহলরত পুলিশের এসআই সহ 2 জন আহত হন। অন্যদিকে নগরীর টমসম ব্রিজ এলাকায় জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে 3 পুলিশ সহ 15 শিবির কর্মী আহত হন। লক্ষ্মীপুরে বুধবার সকাল থেকে ঢাকা রায়পুর চট্টগ্রাম ও লক্ষ্মীপুর রামগতি নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের গাছ কেটে সড়ক অবরোধ করে রাখে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। একই সাথে ঢাকা রায়পুর সড়কটির রাস্তা কেটে দেয় আন্তজেলা যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বগুড়া মহাসড়কের শাহজাহানপুরের ফটকি ব্রিজ ভাঙার চেষ্টা করায় পুলিশের সাথে শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। একই সাথে শহরের স্টেশন রোডের মিতালি ফিলিং স্টেশন ভাঙচুর করে আগুন দেয় তারা। এদিকে ভোরে মৌলভীবাজারে হাইকোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
দিনাজপুরে কয়েকশো গাছ কেটে সদর উপজেলার গোপালগঞ্জ থেকে চিডির বন্দর উপজেলার রানীবন্দর পর্যন্ত দিনাজপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে জামায়াত শিবির কর্মীরা। সাবিহা নিপা, সময় সংবাদ। অবরোধের আগুনে পোড়া মৃত্যুর সারিতে এবার যোগ হলো ব্যাংক কর্মকর্তা হতভাগা মাসুমার নাম। সঙ্গে সঙ্গে পুড়ে গেল একটি সংসারের স্বপ্ন। বিয়ের মাত্র 6 মাসের মাথায় প্রভাষক স্বামী হারালেন তার প্রিয়তমা স্ত্রীকে। অসহায় স্বামীর একটাই প্রশ্ন, কবে থামবে এই বর্বরতা? বিয়ের 6 মাস না পেরোতেই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো মাসুমাকে। এবছর 13 জুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাহবুবুর রহমান ভূঁইয়ার সঙ্গে মাসুমার বিয়ে হয়। রূপালী ব্যাংকের কর্মকর্তা মাসুমাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল মাহবুবের, কিন্তু গোড়াতেই তার নিঃশেষ হওয়ায় হতবাক মাসুমার স্বামী। এজন্য কি যেন একটু বলতে চাচ্ছিলাম, তো লাইফ সাপোর্ট থাকার কারণে আসলে কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছিল না। আমি অনেক মুখের কাছে কান নিলাম, তাও শোনা যাচ্ছিল না। তো পরে আমি খাতা এবং কলম নিয়ে আসলাম। তো ব্যান্ডেজের ভিতর দিয়ে কলমটা দিয়েছি আর আমি খাতাটা এরকম করে ধরেছি। তো প্রথমের লেখাগুলো কিছুই বুঝতে পারিনি, তো শেষ দিকে একটু বুঝতে পেরেছি যে লেখা আছে ভালো না। তো আমি ওকে সান্ত্বনা দিলাম, ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, ডাক্তাররা দেখছেন। তো ও বললো, মাথা নাড়লো যে সুস্থ হবে না। কিন্তু এর আগে আমি যতবার ওকে সান্ত্বনা দিয়েছি ততবারই সে কনভিন্সড হয়েছে, কিন্তু আজকে আর সে কনভিন্সড হয়নি। 28 নভেম্বর শাহবাগে বাসের আগুনে এভাবেই পুড়ে যায় তাদের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন। শাহবাগের ঘটনায় 13 দিন পর বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে অগ্নিদগ্ধ মাসুমা আক্তার পৃথিবী ছেড়ে চলে যায়। এ সময় মাসুমার মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলাম প্রাঙ্গণে আনা হলে তৈরি হয় আবেগঘন পরিবেশের। নিহতের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। গত 28 নভেম্বর শাহবাগে বাসে আগুনের ঘটনায় দগ্ধ 19 জনের মধ্যে প্রাণ হারালেন এ নিয়ে 4 জন। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। স্লোগানে আবারও মুখর হয়ে উঠেছে শাহবাগের প্রজন্ম চত্বর। 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার দাবিতে এখানে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলছেন, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা অদৃশ্য শক্তির কারণেই রায় কার্যকরে বিলম্ব হচ্ছে। সকাল থেকে কাদের মোল্লার ফাঁসি রায় কার্যকর করতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন মঞ্চের কর্মীরা। মঙ্গলবার সব প্রস্তুতি শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা আগে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ সকাল 10:30 পর্যন্ত ফাঁসি স্থগিত করেন। এ কারণে বিক্ষোভে ফেটে পড়ে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। তাদের দাবি, অবিলম্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষ করে কাদের মোল্লার ফাঁসির রায় দ্রুত কার্যকর করতে হবে। আইসিটিকে আঘাত করা হচ্ছে। আমরা দেখছি ভিতরেই অনেক ঘাপটি মেরে থাকা এই যুদ্ধাপরাধীদের প্রেতাত্মাগুলো রয়েছে। তারা নানাভাবে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করবার চেষ্টা করে যাচ্ছে। রাতের অন্ধকারে সেই যে রায় কার্যকর হয়ে যাচ্ছিল সেটাকে স্থগিতাদেশ দেওয়া হলো। সুতরাং এখানে খুব সুস্পষ্টভাবে জাতির সামনে এটা উঠে এসেছে যে আজকে এই লোকগুলোকে খুঁজে বের করতে হবে, কারা এরা ভিতরে থেকেই এই ঝামেলাগুলো পাকাচ্ছে এবং এই বিচার প্রক্রিয়াটাকে বিলম্বিত করছে একের পর এক। প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেবেন, এমনটি আশা প্রকাশ করেছে বিএনপি। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। তাই আমরা নির্বাচন কমিশনকে আবারও আহ্বান জানাই, সরকারের তল্পিবাহক না হয়ে একতরফা প্রহসনের নির্বাচন অবিলম্বে স্থগিত করুন। আমরা এখনো আশা করি গণদাবির প্রতি শ্রদ্ধা রেখে মাননীয় প্রধানমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করবেন এবং নির্দলীয় সরকারের দাবি মেনে নেবেন। আরেকবার জানিয়ে দিচ্ছে এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। রাজনৈতিক সদিচ্ছা থাকলে চলমান সংকটের সমাধান এখনো সম্ভব, ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে চালিয়ে যেতে হবে সংলাপ। ব্রিফিংয়ে তারানকো। সহিংসতা পরিহার করে সমঝোতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কাছে আশাবাদ মার্কিন মন্ত্রীর। ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ নিয়ে শুনানি কাল পর্যন্ত মুলতবি, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর স্থগিত। আবারও স্লোগানে মুখর শাহবাগের প্রজন্ম চত্বর। কাদের মোল্লার ফাঁসি দ্রুত কার্যকরের দাবি গণজাগরণ মঞ্চের। এবং অবরোধের আগুনে পোড়া মৃত্যুর সারিতে যোগ হল রূপালী ব্যাংক কর্মকর্তা মাসুমার নাম। বিয়ের 6 মাসের মাথায় স্বামী হারালেন স্ত্রীকে।
রেলের সম্পদ রক্ষায় র্যাব, পুলিশ, আনসার, বিজিবি এবং রেল পুলিশের সহায়তায় সারা দেশে ৮,৩২৮ জনের একটি বিশেষ দল কাজ করছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান রেলমন্ত্রী। তিনি জানান, রেলকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি এড়াতে ২,০৮২টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ রুটে এবং দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন ছাড়ার আগে অ্যাডভান্স পেট্রোলিং ট্রেন এপিটি ব্যবস্থা নেওয়া হয়েছে। অবরোধ বা হরতালে অথবা যে কোনো সময় দেশের বিভিন্ন স্থান থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আনা নেওয়ার জন্য ৯০ টন বহন সম্পন্ন একটি বিশেষ ট্রেন এবং অন্যান্য ট্রেনে ২০ টন বহন সম্পন্ন একটি বগি সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। রেলওয়েকে নিরাপত্তা দেওয়ার বিধানে দেওয়ার প্রয়াসে আমরা টোটাল বাংলাদেশকে আমাদের নেটওয়ার্কের অধীনে নিয়ে এসেছি। টোটাল বাংলাদেশের বিদ্যমান রেলওয়ের মাঝে আমরা ১,০৪১টি পয়েন্ট নির্ধারণ করেছি ঝুঁকিপূর্ণ। ট্রেন যাত্রার পাককালে পেট্রোলিং, ট্রলি, শাটেল ট্রেন আমরা ব্যবস্থা করেছি, যাকে বলা হয় এপিটি, অ্যাডভান্স পেট্রোলিং ট্রেন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দেশের 4টি জেলায় বাংলা ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র আংশিক ফাঁস হয়েছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রশ্নপত্র ফাঁস নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। মন্ত্রী জানান, ঢাকা, খুলনা, সাতক্ষীরা ও দিনাজপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। আর এই ঘটনার সাথে কোচিং সেন্টার ভিত্তিক একটি চক্র এবং ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের কর্মকর্তারা জড়িত বলেও জানান তিনি। প্রশ্নপত্রের ফাঁসের ঘটনা 4টি জেলায় সংঘটিত হয়েছে বলে কমিটি সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে। বাংলা ও ইংরেজি বিষয়ে কথিত ফাঁসকৃত প্রশ্নের সাথে মূল প্রশ্নের আংশিক মিল খুঁজে পেয়েছেন। কমিটির মতে কোচিং সেন্টার ভিত্তিক একটি চক্র ও নেপের কয়েকজন কর্মকর্তাকে সন্দেহের তালিকাভুক্ত করেছেন। আমাদের কমিটি সুপারিশ করেছেন প্রশ্নপত্র প্রণয়ন প্রক্রিয়াতে পরিবর্তন আনতে হবে। ডিজি প্রেসের নিরাপত্তা ব্যবস্থা এবং গোপনীয় ছাপাখানা আধুনিকায়ন করতে হবে। রংপুর ৩ সদর আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। দুপুরে দলের প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সভাপতি মশিউর রহমান রাঙা সহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ফরিদ আহমেদের কার্যালয়ে উপস্থিত হয়ে এরশাদের পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। মাননীয় চেয়ারম্যান আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের মনোনয়নপত্র উনি দিয়েছিলেন, সেটা আজকে আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য উনি আমাকে পাঠিয়েছেন। আজকে আমি ওনার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র আমরা আজকে জমা দিয়েছি এবং রংপুরের 5টি আসনের সবাই মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য এখানে আবেদনপত্র জমা দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছে প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংয়ে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ম্যান্ডেলার মরদেহ কাচের কফিনে করে নিয়ে যাওয়া হবে শহরের বিভিন্ন স্থানে। মঙ্গলবার জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে লাখো মানুষের সাথে ম্যান্ডেলাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিশ্ব নেতারা। যে মানুষটি সাম্য প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন শত বাধা পেরিয়ে, তার মৃত্যুতে শোক জানাতে এসে যেন নতুন করে রচিত হলো সাম্যের গান। এফএনবি স্টেডিয়ামে এভাবেই দুই মতাদর্শের মানুষকে দেখা গেল হাত মেলাতে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর মধ্যে কুশল বিনিময়ের এই বিরল দৃশ্য প্রথমবারের মতো দেখল বিশ্ববাসী। মঙ্গলবার লাখো মানুষের সাথে যেন আকাশটাও শোক জানাচ্ছিল মাদিবার জন্য। সারাদিনই বৃষ্টি মাথায় করে সাদা কালোর ভেদাভেদ ভুলে স্টেডিয়ামে আসতে শুরু করে মানুষ। ম্যান্ডেলার আলোকিত জীবনের স্মৃতিচারণ করে শোক প্রকাশ করেন বিশ্ব নেতারাও। যখন এই দেশ নিয়ে ম্যান্ডেলা কঠিন সংগ্রাম করেছেন, তার কাছ থেকে আমি বহু কিছু শিখেছি, যা আমাকে আমার দায়িত্ব পালনে সচেতন করেছে, যা আমার অনির্দিষ্ট যাত্রায় আমাকে পথ দেখিয়েছে। যখনই আমি সেই পথ থেকে বিচ্যুত হয়েছি, তার আদর্শ আমাকে সঠিক পথে নিয়ে এসেছে। ম্যান্ডেলা আমাদের শিখিয়েছেন কি করে মন এই স্টেডিয়ামের চেয়েও বড় করতে হয়। তার সংক্রামক হাসি বিশ্বকে আলোকিত করেছে। তিনি উজ্জীবিত করেছেন মানবাধিকারকে। তিনি এখন না থাকলেও তার দেখানো পথে আমরা হাঁটতে চাই।
বুধবার থেকে 3 দিন প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিং এ রাখা হবে ম্যান্ডেলার মরদেহ। এই 3 দিন সকাল থেকে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহটি নিয়ে গাড়িবহর শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবে। প্রথম দিন গোসিমামপুরা ও মাদিকা সড়কে ম্যান্ডেলার শবযাত্রা অনুষ্ঠিত হবে। এদিকে আগামী রোববার ঐতিহ্যবাহী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ম্যান্ডেলাকে অন্তিম শয়নে শায়িত করতে প্রস্তুতি নিচ্ছে তার গ্রামের বাড়ি কুনুর অধিবাসীরা। তাসমিন রোমা, সময় সংবাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে শীর্ষ 16 নিশ্চিত করতে মাঠে নামছে বড় বড় ক্লাবগুলো। এতে বার্সেলোনা মুখোমুখি হবে সেল্টিকের, চেলসি বুখারেস্টের, আর্সেনাল মুখোমুখি হবে নাপোলির ও শালকে মাঠে নামবে বাসেলের বিপক্ষে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:45-টায়। আগেই শীর্ষ 16 নিশ্চিত হওয়ায় সেল্টিকের বিপক্ষে ম্যাচটি বার্সার জন্য গ্রুপ শীর্ষস্থান ধরে রাখার ম্যাচ। তবে ন্যু ক্যাম্পে লিওনেল মেসি না থাকলেও তাতা মার্টিনোকে ভরসা দিতে পারেন নেইমার। এছাড়াও সেল্টিককে শীর্ষ 16তে যেতে হলে এই ম্যাচে জয়ের পাশাপাশি মিলানের ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে। অন্যদিকে আরেক ম্যাচে আর্সেনাল মুখোমুখি হচ্ছে নাপোলির বিপক্ষে। আজ ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে ড্র করলেই শীর্ষ 16 নিশ্চিত হয়ে যাবে আর্সেনালের। তবে নাপোলিকে শুধু জয় পেলেই হবে না, এজন্য ডর্টমুন্ডের হারও প্রার্থনা করতে হবে। এছাড়াও আগেই শেষ 16 নিশ্চিত করা চেলসিও আছে ফুরফুরে মেজাজে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বুখারেস্টের বিপক্ষে ম্যাচটি তাই নিয়ম রক্ষার লড়াই হোসে মরিনহোর শীর্ষ দেয়। সন্ধ্যার সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক সদিচ্ছা থাকলে চলমান সংকটের সমাধান এখনো সম্ভব। ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে চালিয়ে যেতে হবে সংলাপ, ব্রিফিংয়ে তারানকো। সহিংসতা পরিহার করে সমঝোতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কাছে আশাবাদ মার্কিন মন্ত্রীর, ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা। কাদের মোল্লার রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ নিয়ে শুনানি কাল পর্যন্ত মুলতবি, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর স্থগিত। আবারও স্লোগানে মুখর শাহবাগের প্রজন্ম চত্বর। কাদের মোল্লার ফাঁসি দ্রুত কার্যকরের দাবি গণজাগরণ মঞ্চের। এবং অবরোধের আগুনে পোড়া মৃত্যুর সারিতে যোগ হলো রূপালী ব্যাংক কর্মকর্তা মাসুমার নাম। বিয়ের 6 মাসের মাথায় স্বামী হারালেন স্ত্রীকে। এই ছিল আমাদের সন্ধ্যার সময়। আর যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।